পাগল হয়ে গেছো? আমার মেয়ে মারা যাচ্ছে আর তোমরা এই আবর্জনা নিয়ে কি করছো? চিৎকার থামাও, আমি এটা ঠিক করছি। সাহেব, এখন চিৎকার করার সময় নেই, আমাকে কাজ করতে দিন। শালা নোংরা হাত দেবি না। এই বাক্যটি এত দ্রুত হাসপাতালের ঝকঝকে দেয়ালের সাথে ধাক্কা খেল যে বাইরে বারান্দায় বসে থাকা মানুষগুলো এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সাদা কোট পরা ডাক্তার ঘৃণায় পিছিয়ে গিয়ে সেই রোগা পাতলা ময়লা মানুষটিকে এমনভাবে দেখল যেন সে মানুষ নয়, কোনো রোগ। লোকটি সঙ্গে সঙ্গে হাত পেছনে সরিয়ে নিল। তার আঙুলে জমে থাকা কালো ধুলো, নখের ভেতর আটকে থাকা ময়লা আর হাতের তালুর পুরনো ক্ষতের দাগগুলোই তার কাজের প্রমাণ দিচ্ছিল। সে ছিল একজন ভাঙারি সংগ্রাহক। তার নাম ছিল শিবু। ঢাকার অদূরে বস্তিতে থাকা শিবু প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠত। হাতে একটা লম্বা বাঁকা লাঠি, কাঁধে ছেঁড়া বস্তা আর পায়ে ঘষা খাওয়া চপ্পল, এটাই ছিল তার পৃথিবী। শহর যেসব জিনিসকে বেকার মনে করে ফেলে দিত, শিবু সেগুলোর ভেতর থেকেই নিজের আর বৃদ্ধা মা জবেদা বেগমের জন্য রুটি খুঁজত। মানুষ তাকে দেখে নাক কুঁচকে ফেলত, বাচ্চারা তাকে নিয়ে মজা করত, আর দোকানদাররা তাকে দূর থেকে তাড়িয়ে দিত। কিন্তু শিবুর ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। সে ভাঙা জিনিসগুলোকে মন দিয়ে দেখত, সেগুলোকে বুঝত এবং প্রায়ই সেগুলোর কাজ আবার সচল করে তুলত। সে কোনো ডিগ্রি নেয়নি, কিন্তু জীবন তাকে মেশিনের ভাষা শিখিয়ে দিয়েছিল। ভাঙাড়ি থেকে বেরোনো পুরনো রেডিও, ফ্যান, মিক্সার কিংবা খেলনা, সেগুলো সে খুলে খুলে বুঝত। তার কোথায় জোড়া লাগে, কোন স্ক্রু ঢিলে আছে, কোন প্লেট জ্বলে গেছে। তার চোখ যেন লোহা আর বিদ্যুতের মাঝখানের লুকানো কষ্টগুলো পড়ে নিতে পারত। বস্তির লোকজন বলতো, শিবুর হাত নোংরা হলেও মাথাটা সোনার। কিন্তু শহরের মানুষের কি আর এসব দেখার সময় ছিল? সেদিন সে হাসপাতালের পেছনের ময়লার স্তূপের কাছে গিয়েছিল। সেখানে প্রায়ই ভাঙা কার্টুন, প্যাকিং বক্স, খালি বোতল আর নষ্ট যন্ত্রপাতি ফেলে দেওয়া হতো। এই জিনিসগুলো বিক্রি করেই তার ঘরের উনুন জ্বলত। তখনই ভেতর থেকে তাড়াহুড়ো করার আওয়াজ আসতে লাগল। নার্সরা দৌড়োদৌড়ি করছিল, ওয়ার্ড বয়রা ফোনে চিৎকার করছিল, এবং এক দামি গাড়ি থেকে নামা কিছু মানুষ ঘাবড়ানো মুখ নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল। হাসপাতালের ভেতরে কোনো একটি খুব বড় মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এমন এক মেশিন যার ওপরে এক নামী শিল্পপতির মেয়ের প্রাণ টিকেছিল। শিবু দূর থেকে কাঁচের দরজার ওপার দিয়ে উকি দিয়ে দেখল, কিছু ইঞ্জিনিয়ার মেশিনের সামনে দাঁড়িয়েছিল। কপালে ঘাম ছিল, কিন্তু কোনো সমাধান মিলছিল না। মেশিনের একটা অংশ স্ক্রিনে বারবার লাল সংকেত দিচ্ছিল। শিবুর নজর সেখানেই আটকে গেল। তার অভ্যাস ছিল, যে জিনিস ভেঙে যায় তা তাকে যেন ডাকত। সে না বুঝেই 2 কদম এগিয়ে গেল, আর তখনই ডাক্তার তাকে দেখে নিল, আর সেই কথাগুলো গর্জে উঠল, শালা, নোংরা হাত দিবি না। শিবু সেখানেই থেমে গেল, কিন্তু তার চোখ এখনো মেশিনের দিকেই ছিল। আর হয়তো প্রথমবার সেই মেশিনটিও কোনো ডিগ্রিধারীকে নয়, বরং একজন ভাঙারি সংগ্রাহককে ডেকেছিল। ডাক্তার অনিরুদ্ধের মুখ রাগে লাল হয়েছিল। হাসপাতালের কন্ট্রোল রুমে দাঁড়িয়ে থাকা সবাই তার দিকে তাকিয়েছিল, যেন তার রাগই এখন একমাত্র শেষ সিদ্ধান্ত। সামনে যে মেশিনটি বন্ধ হয়ে পড়েছিল, সেটি কোনো সাধারণ যন্ত্র ছিল না। 500 কোটি টাকার অত্যাধুনিক নিউরো ইমেজিং মেশিন, যা দিয়ে মস্তিষ্কের ভেতরের সূক্ষ্ম রক্তনালী দেখা যেত। সেই মেশিনের ওপরেই শহরের বড় শিল্পপতি ধবল সারঙের একমাত্র মেয়ে নয়নার জীবন টিকেছিল। মেয়েটির হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, আর অপারেশনের আগে মেশিনের সাহায্যে সঠিক জায়গা চেনা জরুরি ছিল। বিদেশি কোম্পানির ইঞ্জিনিয়াররা ভিডিও কলে ছিলেন, হাসপাতালের টেকনিক্যাল স্টাফরা ঘামে ভিজেছিলেন, এবং প্রতিটি মিনিট পার হওয়ার সাথে সাথে নয়নার শ্বাস দুর্বল হয়ে আসছিল। ধবল সারাং, যে পুরো শহরে নিজের টাকা আর দাপটের জন্য বিখ্যাত ছিলেন, আজ প্রথমবার তাকে অসহায় দেখাচ্ছিল। সে অনেক ডাক্তার, অফিসার, নেতাদের ফোন করল, কিন্তু বন্ধ মেশিন কারোর ক্ষমতার জোরে নয়, বরং নিজের জেদেই চলে। ওদিকে দরজায় দাঁড়িয়ে শিবু চুপচাপ স্ক্রিনটি দেখছিল। লাল সংকেতের নিচে একটা কোড জ্বলছিল। সেই কোডটা কিছু মাস আগে একটা ফেলে দেওয়া মেডিকেল মনিটরের সার্কিটে দেখেছিল। তার মনে হলো, সমস্যা হয়তো মেশিনের হৃৎপিণ্ডে নয়, তার শ্বাসের পথে, অর্থাৎ কোনো কানেকশনে দম বন্ধ হয়ে আছে। শিবু সাহস করে নিচু স্বরে বলল, সাহেব, যদি পেছনের প্যানেলটা। কিন্তু বাক্য শেষ হওয়ার আগেই ওয়ার্ড বয় তাকে ধাক্কা দিয়ে দিল। বাইরে দুর্গন্ধ ছড়াচ্ছিস। ঘরের ভেতর কিছু লোক হেসে উঠল। অপমান সয়ে যাওয়ার অভ্যাস থাকলেও কিছু আঘাত মনে বড় লাগে। শিবু টালমাটাল হলেও পড়ে গেল না। তার ভেতর পুরনো স্মৃতি জেগে উঠল।
সেই দিনগুলো যখন ছোটবেলায় তার বাবা ফ্যাক্টরির মেশিন ঠিক করতেন আর বলতেন, বাবা, মেশিন ধনী গরিব দেখে না, সে শুধু সঠিক হাত চেনে। বাবার মৃত্যুর পর মালিক এক পয়সাও সাহায্য করেনি। মা মানুষের বাড়ি থালা বাসন মাজতেন, আর শিবু ভাঙারি থেকে পৃথিবী পড়ত। সে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। ভেতরে ডাক্তার অনিরুদ্ধ বিরক্ত হয়ে বললেন, মেন সার্কিট বোর্ড ঠিক আছে, সফটওয়্যার ঠিক আছে, তাহলে মেশিন বুট নিচ্ছে না কেন? তখনই শিবুর নজর মেঝের কোণে পড়ে থাকা একটা প্যাকিং বক্সের উপর পড়ল। সেখানে একটা ছোট পোড়া ফিউজ মডিউল পড়েছিল, যেন কেউ বদলানোর চেষ্টা করে তাড়াহুড়োয় ফেলে দিয়েছে। তার চোখ বড় বড় হয়ে গেল। সে বুঝতে পারল আসল সমস্যা কোথায় হতে পারে। মেশিনটি বন্ধ হয়নি, তাকে ভুল সেফটি লকে ফেলে দেওয়া হয়েছে। তখনই ভেতর থেকে এক নার্স দৌড়ে এলো আর কাঁপতে কাঁপতে বলল, স্যার, পেশেন্টের চোখের মনির রেসপন্স কম করছে, আমাদের এখনই কিছু করতে হবে। সারা ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ধবল সারঙের স্ত্রী চেয়ারে বসতে গিয়ে মেঝের ওপরই লুটিয়ে পড়লেন। ধবল দুহাত জোড় করে ডাক্তারের দিকে তাকালেন, যেন কোনো ধনী মানুষ নয়, বরং একজন ভেঙে পড়া বাবা দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তে ঘরের হাওয়া বদলে গেল। শিবু আবার বলল, এবার একটু পরিষ্কার আর দৃঢ় স্বরে, যদি অনুমতি দেন তবে আমি মেশিনটা খুলে দেখতে পারি। আমি ছোব কেবল সেখানেই যেখানে সমস্যা আছে। ডাক্তার অনিরুদ্ধের চোখে আবার সেই ঘৃণা ফুটে উঠল, কিন্তু এবার তার পেছনে ভয়ও ছিল। যখন বড় মানুষরা সব উপায়ে হেরে যায়, তখন তারা সেই হাতের দিকেই তাকায় যাকে এতক্ষণ অবজ্ঞা করছিল। আর এখন এই হাসপাতালের ঠান্ডা আলোয় এক ভাঙারি সংগ্রাহকের কপাল আর এক ধনী মেয়ের প্রাণ এক সুতোয় এসে ঠেকেছিল। ডাক্তার অনিরুদ্ধ প্রথমে কিছু শুনতেই চাননি, কিন্তু ঠিক তখনই বিদেশি ইঞ্জিনিয়ারের কণ্ঠ স্ক্রিন থেকে ভেসে এলো, যদি অক্সিলারি সেফটি রিলে পথে কোনো ত্রুটি থাকে, তবে কোর বোর্ড ঠিক থাকলেও সিস্টেম লক হয়ে থাকতে পারে। ঘরে থাকা মানুষগুলো একে অপরের দিকে তাকাতে লাগল। শিবু ইংরাজি না বুঝলেও মেশিনের ভাষা বুঝে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে বলল, পেছনের ডান দিকে ছোট লক মডিউল আছে, যদি সেখানে ভুল ফিউজ বা ঢিলে কানেকশন থাকে, তবে মেশিন নিজেকে বাঁচাতে বন্ধ হয়ে যায়। এক পলের জন্য সব থেমে গেল। ডাক্তার তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, তারপর সম্ভবত বাধ্য হয়েই নিজের অহংকার দমন করে দাঁত কিড়মিড় করে বললেন, যদি কিছু নষ্ট করিস? শিবু শান্ত চোখে উত্তর দিল, সাহেব, যেটা আগেই বন্ধ সেটাকে আর কি নষ্ট করব, হয়তো জাগিয়ে দেব। একথা শুনেই ধবল সারং এগিয়ে এলেন। এতক্ষণ যে মানুষটি হাসপাতালের সবার ওপর হুকুম দিচ্ছিলেন, তিনি প্রথমবার বিনতির সুরে বললেন, ওকে একটা সুযোগ দিন। অনুমতি পেতেই শিবু তার বস্তায় হাত ঢুকিয়ে দিল। সেখান থেকে সে কোনো জাদুকরী অস্ত্র নয়, বরং একটা পুরনো স্ক্রু ড্রাইভার, প্লাস আর কাপড়ে মোড়ানো একটা ছোট টর্চ বের করল। অনেকের মুখে আবার উপহাসের হাসি ফুটে উঠল। ৫০০ কোটির মেশিন আর সামনে ভাঙাড়িওয়ালার যন্ত্রপাতি। কিন্তু পরের মুহূর্তেই শিবু মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল, যেন কোনো আহত জীবের নাড়ি টিপে দেখছে। সে খুব সাবধানে পেছনের প্যানেল খুলল। হাতগুলো ময়লা ছিল, কিন্তু প্রতিটি কাজ এত নিখুঁত ছিল যে ইঞ্জিনিয়াররাও স্ক্রিনে ঝুঁকে দেখতে লাগল। সে প্রতিটি তারকে চোখ দিয়ে পড়ল, আঙুল দিয়ে হালকা চাপ দিল, তারপর একটা ছোট রিলে ব্লকের কাছে গিয়ে থামল। সেখানে নতুন লাগানো ফিউজ মডিউল ছিল, কিন্তু ঠিক মতো বসেনি। শিবু ধীর স্বরে বলল, তাড়াহুড়োয় ভুল রেটিংয়ের ফিউজ লাগানো হয়েছে, মেশিন মনে করছে ভেতরে বিপদ আছে। ডাক্তার অনিরুদ্ধ চমকে উঠলেন। টেকনিক্যাল স্টাফের এক ইঞ্জিনিয়ার বলতে যাচ্ছিলেন, কিন্তু তিনি চুপ হয়ে গেলেন, কারণ সত্যিটা সামনেই ছিল। শিবু পাশে পড়ে থাকা মডিউলটি উঠাল, তার ক্লিপ পরিষ্কার করল, কার্বন জমে যাওয়া জায়গাগুলো ঘষল এবং সঠিক কোণে ফিট করে দিল। তারপর একটা ঢিলে গ্রাউন্ডিং স্ট্রিপ কষে দিল। পুরো ঘরে এত নিস্তব্ধতা ছিল যে স্ক্রু ড্রাইভারের ধাতব শব্দও কোনো রায় দেওয়ার মতো শোনাচ্ছিল। তারপর সে পিছিয়ে এলো আর বলল, এখন পাওয়ার দিন। কিন্তু আস্তে। সুইচ টেপা হলো। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ড। লাল সংকেত নিভে গিয়ে স্ক্রিনে নীল আলো ছড়িয়ে পড়ল। মেশিনটি এক দীর্ঘশ্বাসের মতো মৃদু কম্পন নিয়ে সজীব হয়ে উঠল। ঘরে যেন কেউ সময়কে ফিরিয়ে দিল। নার্সরা দ্রুত নয়নাকে ভেতরে নিল। ডাক্তাররা নিজেদের জায়গায় ছুটলেন, আর স্ক্রিনে পরিষ্কার ছবি ভেসে উঠতে লাগল। ধবল সারঙের ঠোঁট কাঁপতে লাগল, তার চোখ ভরে এলো, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। অন্যদিকে ডাক্তার অনিরুদ্ধের মুখের রং উবে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন, যাকে একটু আগে নোংরা হাত বলে ধিক্কার গিয়েছিলেন, সেই তার পুরো টিমের ব্যর্থতাকে চুপচাপ ঢেকে দিল। কিন্তু শিবুর মনে বিজয়ের গর্ব ছিল না, প্রতিশোধের ঝিলিকও ছিল না।
সে শুধু মেশিনের দিকে তাকালো, যেন বলছে, এখন তুই তোর কাজ কর। তখনই ওটির দরজা বন্ধ হল। শিবু মোড় ফিরে চুপচাপ বাইরে যেতে লাগল। হয়তো তার মনে হয়েছিল তার কাজ শেষ হয়েছে, কিন্তু সে কি জানত যে আজ শুধু এক মেশিন চলেনি, অনেকের ভেতরে ঘুমিয়ে থাকা ইনসানিয়ত প্রথমবার ঝটকা দিয়ে জেগে উঠেছে। অপারেশন থিয়েটারের বাইরে রাত ক্রমশ ভারী হচ্ছিল। ধবল সারঙের স্ত্রী ইয়াসমিন নিজের মেয়ের ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করছিলেন। ডাক্তার অনিরুদ্ধ বারবার কপাল মুছছিলেন। তার অস্থিরতা শুধু অপারেশনের জন্য নয়, বারবার তার মনে পড়ছিল সেই দরজায় দাঁড়িয়ে থাকা শিবু আর তার নিজের মুখ থেকে বের হওয়া সেই অপমানজনক শব্দগুলো। ওদিকে শিবু হাসপাতালের বাইরে বৃষ্টির শেডের নিচে দাঁড়িয়েছিল। সে চলে যেতে পারত, কিন্তু গেল না। তার মনের কোণে মেশিনের চিন্তা আর সেই মেয়েটির চিন্তা ছিল, যাকে সে দেখেনি। কিছুক্ষণ পর নার্স বাইরে এসে বলল, স্ক্যান পরিষ্কার এসেছে এবং অপারেশন সঠিক পথে হচ্ছে। কথা শুনে সবাই স্বস্তি পেল, কিন্তু তখনই পেছনের গেট থেকে 2 সিকিউরিটি গার্ড এসে শিবুকে ধরে বলল, চল, অনেক হিরো হয়েছিস, ম্যানেজমেন্ট বলেছে বাইরে থাক, ভেতরে যেন না দেখি। শিবু প্রতিবাদ করল না। অপমান তার জীবনের পুরনো চাদর, যা সব ঋতুতে তার সাথে থাকত। সে চুপচাপ সিঁড়ির পাশে বসে পড়ল। তখনই বস্তি থেকে ফোন এলো। খবর এলো তার মা জোবেদা বেগমের শ্বাসকষ্ট খুব বেড়ে গেছে। প্রতিবেশী এক মহিলা কাঁদতে কাঁদতে বললেন, তাড়াতাড়ি আয় বাবা, আম্মার অবস্থা ভালো না। শিবুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পকেটে মাত্র 40 টাকা ছিল। সে অটোওয়ালাদের অনেক অনুরোধ করল, কিন্তু ধারে কেউ যেতে রাজি হল না। সে দৌড়ে বস্তিতে পৌঁছল। দেখল মা ধুঁকছেন। শিবু তাকে পাঁজা কোলে তুলে কাছের সরকারি ডিসপেন্সারিতে দৌড়াল, কিন্তু সেখানে ডাক্তার দেরি করে আসার কথা। বাধ্য হয়ে সে আবার সেই বড় হাসপাতালের দিকেই ছুটল, যেখানে একটু আগে সে এক ধনী মেয়ের প্রাণ বাঁচাতে সাহায্য করেছিল। এবার সে রুগী নিয়ে এসেছিল, নিজের মাকে। রিসেপশনে বসা মহিলা তাকে দেখেই মুখ কুঁচকে ফেললেন। আগে টাকা জমা দাও, তিনি বললেন। শিবু হাতজোড় করে বলল, ভেতরে ডাক্তারকে একটু বলুন, আমি সেই লোক। সে কথা শেষ করার আগেই সিকিউরিটি তাকে থামিয়ে দিল। গল্প শোনাস না, লাইনে দাঁড়া। ঠিক সেই সময় ডাক্তার অনিরুদ্ধ সেখান দিয়ে যাচ্ছিলেন। শিবুর নজর তার সাথে মিলল। এক মুহূর্তের জন্য মনে হল সব বদলে যাবে, কিন্তু অনিরুদ্ধ শুধু বলল, ইমার্জেন্সি প্রোটোকল আছে, টাকা জমা দাও। এটা সেই লোক ছিল যার সম্মান একটু আগে শিবু বাঁচিয়েছিল। কর্ম সাথে সাথে জবাব না দিলেও তা শোনে নিশ্চয়ই। শিবু মাকে কোলে নিয়ে মেঝেতে বসে পড়ল। তার চোখে জল ছিল। তখনই ওটির দরজা খুলল। ডাক্তারদের টিম বাইরে এলো। ধবল সারং আর ইয়াসমিন দৌড়ে সামনে গেলেন। অপারেশন সফল হয়েছে একথা শুনেই 2 চোখে বাঁধ ভাঙল। সেই ভিড়ে ইয়াসমিনের নজর দূরে মেঝেতে বসা শিবুর ওপর পড়ল। তার কোলে এক বৃদ্ধা ছটপট করছেন। তিনি সঙ্গে সঙ্গে ধবলের হাত ধরলেন আর ধীর স্বরে জিজ্ঞেস করলেন, ওই তো সেই লোকটা না? ধবল দেখলেন। তার মুখে লজ্জা আর অনুশোচনা একসাথে নেমে এলো। যে লোকটা তার মেয়েকে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে, তার মাই আজ হাসপাতালের মেঝেতে বিনা চিকিৎসায় তরপাচ্ছে। ধবল সারং কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন, যেন তার পায়ে কেউ সীসা ঢেলে দিয়েছে। ইয়াসমিন এক মুহূর্ত দেরি না করে নার্সকে ডাক দিলেন, হুইল চেয়ার আনো এখনই। রিসেপশনের মহিলা কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ধবলের গম্ভীর গলার আওয়াজে তিনি থেমে গেলেন। ইনার চিকিৎসা এখনই হবে, আর কোনো টাকার কথা হবে না। শিবু অবাক হয়ে তাকাল। ধবলের মুখে সেই অহংকার আর ছিল না। জবেদা বেগমকে এমার্জেন্সিতে নেওয়া হল। দামার টান উঠেছিল, তার ওপর কয়েকদিনের দুর্বলতা। অক্সিজেন লাগানো হলো, ওষুধ শুরু হলো। শিবু বাইরে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল, যেন সে বিশ্বাসই করতে পারছিল না এটা সত্যি। তখনই ইয়াসমিন তার কাছে এলেন। তিনি পার্স থেকে টাকা বের করার চেষ্টা করলেন না, বরং 2 হাত জোড় করে বললেন, তুমি আমাদের মেয়েকে বাঁচিয়েছ, আর আমরা তোমার মাকে মেঝেতে ফেলে রাখলে মানুষ বলার যোগ্য থাকতাম না। এই কথাটি শিবুর ভেতর জমা বহু বছরের কষ্ট হালকা করে দিল। সে প্রথমবার অনুভব করল কেউ তার ময়লা পোশাকের ভেতরে একজন সন্তানকে দেখেছে। অন্যদিকে ডাক্তার অনিরুদ্ধের জন্য এই রাতটি ছিল কঠিন। হাসপাতালের মালিকদের কাছে কথা পৌঁছে গিয়েছিল যে মেশিন আসলে কে ঠিক করেছে। বিদেশি ইঞ্জিনিয়ারদের রিপোর্টেও লেখা ছিল যে ত্রুটি আসলে ভুল ফিউজ ফিটমেন্টের জন্য হয়েছিল,
যা অনিরুদ্ধের তত্ত্বাবধানে হয়েছিল। মালিক তাকে ডেকে জিজ্ঞেস করলেন, যেই লোকটা মেশিন বাঁচালো তাকে যদি তুমি ভেতরে আসতে না দিতে তবে আজ কি হতো? অনিরুদ্ধের কাছে কোনো উত্তর ছিল না। সে প্রথমবার বুঝল ডিগ্রি কখনো মানুষের ভেতর এত উঁচু দেয়াল তুলে দেয় যে সে সামনে থাকা প্রতিভাকে চিনতে পারে না। সকাল হতে হতে জোবেদা বেগমের অবস্থা কিছুটা স্থিতিশীল হল। তিনি চোখ খুলে শিবুকে দেখে জিজ্ঞেস করলেন, তুই কাঁদিসনি তো? শিবু মাথা নিচু করে নিল। সে অনেক কেঁদেছিল, কিন্তু এখন তার চোখ শুকনো। ধবল আর ইয়াসমিন রুমে এলেন। ধবল শিবুর সামনে হাত জোর করে ক্ষমা চাইলেন। শিবু ঘাবড়ে গিয়ে 2 কদম পিছিয়ে গেল। ধবল বললেন, কাল তুমি শুধু আমার মেয়েকে বাঁচাওনি, আমার অহংকারও ভেঙেছ। ঘরে নিস্তব্ধতা ছিল। জবেদা বেগম সব বুঝছিলেন। তার ঘোলাটে চোখে এক ঝিলিক দেখা গেল, যেন তার স্বামীর কথা মনে পড়ল। নেকি কখনো বৃথা যায় না, ফিরে আসতে শুধু সময় নেয়। কিন্তু এই ফিরে আসা এখনো শেষ হয়নি, কারণ সমাজ গরিবকে ধন্যবাদ দিয়ে দেয়, কিন্তু সমমর্যাদা খুব কমই দেয়। পরের দুদিনে সারা শহরে কথা ছড়িয়ে পড়ল যে 500 কোটির মেশিন এক ভাঙারিওয়ালা ঠিক করেছে। সাংবাদিকরা হাসপাতালের বাইরে ভিড় জমালো। কেউ জিজ্ঞেস করছিল, হিরো হয়ে আপনার কেমন লাগছে? শিবু অস্বস্তি বোধ করছিল। সে হিরো হতে চায়নি, সে শুধু তার মাকে সুস্থ দেখতে চেয়েছিল। ধবল সারাং তাকে নিজের বাড়িতে ডাকার চেষ্টা করলেন। চাকরির প্রস্তাব দিলেন, কিন্তু শিবু সাথে সাথে রাজি হল না, কারণ সে জানত সমাজ গরিবের প্রতিভা তখনই চেনে যখন নিজেদের কাজ উদ্ধার করতে হয়। বস্তি এলাকার লোকজন গর্ব আর ভয়ের দোলা চলেছিল। জবেদা বেগম শিবুকে বললেন, বাবা, সব ধনী খারাপ হয় না, কিন্তু সব ঝকঝকে জিনিসে ভরসা করিস না। মানুষের সত্যিটা তার ব্যবহারে প্রকাশ পায়। সেই সন্ধ্যায় হাসপাতালের বোর্ড ডাক্তার অনিরুদ্ধকে বরখাস্ত করল। এই খবর বাইরে আসতেই অনেকে খুশি হল, যেন বিচার হয়েছে। কিন্তু অনিরুদ্ধের ভেতর যা ভেঙেছিল তা চাকরির চেয়েও বড়। সে প্রথমবার কোনো সাদা কোট বা পদমর্যাদা ছাড়া আয়নায় নিজেকে দেখল, আর নিজেকে খুব ছোট মনে হল। তার মনে পড়ল মেডিকেল কলেজের দিনে সে গরিবদের জন্য লড়াই করত, কিন্তু ব্যক্তিগত হাসপাতালের চাকচিক্য তার ভেতরের মানুষকে শুকিয়ে দিয়েছিল। পরের দিন সে কোনো লোক দেখানো ভাব ছাড়াই শিবুর কাছে বস্তিতে এলো। শিবুর সামনে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, আমি ক্ষমা চাইতে এসেছি। সেদিন আমি তোমার নয়, বরং আমার পেশার অপমান করেছিলাম। শিবু তার দিকে তাকিয়ে বলল, সাহেব, গরিব মানুষ গালি তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু ইজ্জত অনেক দিন মনে রাখে। কিছুদিন পর ধবল সারং এক নতুন সিদ্ধান্ত নিলেন। তিনি বস্তি এলাকায় একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খোলার ঘোষণা দিলেন, যেখানে ভাঙারি থেকে কাজ শেখা মানুষরা প্রশিক্ষিত হতে পারবে। তিনি সেই সেন্টারের নাম নিজের পরিবারের নামে না রেখে জবেদা বেগম প্রশিক্ষণ কেন্দ্র রাখার প্রস্তাব দিলেন। এ কথা শুনে শিবুর চোখ ভরে এলো। সে প্রথমবার অনুভব করল এই সম্মান তার নয়, বরং ওই সব মানুষের জন্য যাদের হাত নোংরা হলেও উদ্দেশ্য পরিষ্কার। সে চাকরির বদলে একটি শর্ত রাখল, যদি কাজ করি তবেই বাচ্চাদের শেখানোর জন্য করব, যাতে ভবিষ্যতে আর কাউকে গরিব হওয়ার জন্য দরজার বাইরে আটকে থাকতে না হয়। ধবল সাথে সাথে রাজি হলেন। নয়না, যে এখন সুস্থ হয়ে উঠছিল, শিবুর জন্য একটা চিঠি পাঠাল। আপনি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমি বড় হয়ে এমন ডাক্তার হতে চাই যে কারো হাত দেখে তার চিকিৎসা আটকে দেবে না। উদ্বোধনের দিন বস্তির সেই এলাকাকে আজ কোনো সম্মানিত জায়গার মতো দেখাচ্ছিল। মেঝের ওপর সাজসজ্জা ছিল না, কিন্তু অর্থ অনেক বড় ছিল। ধবল সবার সামনে স্বীকার করলেন যে তিনি টাকা অনেক কামিয়েছেন, কিন্তু মানুষ চিনতে শিখেছেন সেই দিন, যেদিন তার মেয়ের প্রাণ এক অবহেলিত মানুষ বাঁচিয়েছিল। ইয়াসমিন জবেদা বেগমের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন। জবেদা বেগম তার মাথায় হাত রেখে বললেন, মা, ধন ওপরে বসায়, কিন্তু দয়া মানুষ তৈরি করে। সময় ধীরে ধীরে এগোলো। সেন্টারে বাচ্চারা কাজ শিখতে লাগল। শিবু তাদের শুধু স্ক্রু খোলা শেখাত না, সে শেখাত কোনো কিছুকে বেকার মনে করলেই তা বেকার হয়ে যায় না। ডাক্তার অনিরুদ্ধ মাসে একবার সেখানে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করতে আসতেন। তার চেহারার অহংকার মুছে গিয়েছিল। শহরে কিছু লোক এখনও শিবুকে ভাঙাড়িয়ালা বলে ডাকত, কিন্তু সেই ডাকের ভেতর এখন ঘৃণার চেয়ে সম্মান বেশি ছিল। কর্ম তার কাজ করে দিয়েছিল। যে অপমান করেছিল তাকে ঝুঁকতে হলো, আর যে দয়া করেছিল সে মান পেল। আর সবচেয়ে সুন্দর বিষয় ছিল, শিবু প্রতিশোধ নয়, বরং সেবা বেছে নিয়েছিল। এই সিদ্ধান্তই তার গল্পকে বড় করে তুলেছিল। এক সন্ধ্যায় শিবু বাইরে বসেছিল। জবেদা বেগম খাটে বসে তাকে দেখছিলেন। তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন, এখন বুঝেছিস তোর বাপু কি বলতেন? মেশিন সঠিক হাত চেনে। শিবু হালকা হেসে মাথা নিচু করল।
তার হাত এখনও খসখসে ছিল, নখে এখনও মেহনতের দাগ ছিল, কিন্তু সেই হাতকে দুনিয়া আজ প্রথমবার নোংরা নয় বরং দরকারি বলেছে। সে আকাশের দিকে তাকালো, কোনো জয়ের আওয়াজ নেই, কোনো অভিযোগ নেই, শুধু এক গভীর শান্তি, যেন জীবন অবশেষে সেই সম্মান ফিরিয়ে দিয়েছে যা বছর আগে কেড়ে নিয়েছিল। আর এটাই এই গল্পের সত্য, দয়া কখনো বৃথা যায় না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন।